আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ এবং মানবতা ও গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে দুই দেশ একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী কানাডার কানানাস্কিসে G7 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। G7 শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে জার্মানি, ফ্রান্স, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে আলাদা আলাদাভাবে মিলিত হন। ইসরায়েল জানিয়েছে তাদের হামলায় ইরানের চিফ অব স্টাফ আলী সাদমানির মৃত্যু হয়েছে। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত আজ ষষ্ঠ দিনেও অব্যাহত। ডিজিসিএ এক উচ্চ পর্যায়ের বৈঠকে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানগুলির চলাচল, রক্ষণাবেক্ষণ, যাত্রী সুরক্ষা সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি খতিয়ে দেখেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, অসম, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে আগামী ৩-৪ দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ এবং মানবতা ও গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে দুই দেশকে একযোগে কাজ করতে হবে। G7 শিখর সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়ে শ্রী মোদী বলেন ভারত ও কানাডার কোম্পানিগুলির পরস্পরের দেশে বিনিয়োগ রয়েছে। দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আগ্রহী বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। कनाडा की अनेक कंपनियों का भारत में निवेश है। भारत के लोगों का भी कनाडा की धरती पर बहुत बड़ा निवेश है। लोकतांत्रिक मूल्यों को समर्पित कनाडा और भारत मिलकर के लोकतंत्र को मजबूत करना होगा, मानवता को मजबूत करना होगा। हमारे रिसोर्सेज का ऑप्टिमम यूटिलाइजेशन कर मानव जात के कल्याण के काम में कैसे ला सकते हैं, उस दिशा में हम प्रयास करते रहेंगे। শ্রী মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন গণতন্ত্র, স্বাধীনতা এবং আইনের শাসনে গভীর বিশ্বাস থাকায় দুদেশের মধ্যে একাত্মতা রয়েছে। বাণিজ্য, শক্তি, মহাকাশ, দূষণমুক্ত শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ এবং সারের মতো ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রভূত সম্ভাবনা রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেছেন G7 শিখর সম্মেলনে ভারতের নিয়মিত যোগদান প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের আন্তরিক প্রচেষ্টার গুরুত্বকে তুলে ধরেছে। Coming to the G7, I believe, and it's a testament to the importance of your country, to your leadership, and to the importance of the issues that we look to tackle together, from energy security, from the energy transition that you're helping to lead, to the future of artificial intelligence, to the fight that we have against terrorism and the work together. G7 শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে জার্মানি, ফ্রান্স, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে আলাদা আলাদাভাবে মিলিত হন। প্রধানমন্ত্রী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং নিরাপত্তা, পরিবেশ বান্ধব ও সুস্থিত উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রযুক্তি, উদ্ভাবন, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। শ্রী মোদী মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শিনবাম পারদোর সঙ্গে প্রথমবার বৈঠকে মিলিত হন। দুদেশের মধ্যে ঐতিহাসিক মৈত্রী বন্ধনের কথা উল্লেখ করে বাণিজ্য, বিনিয়োগ, স্টার্ট আপ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত করার লক্ষ্যে কাজ করতে উভয় নেতা সম্মত হয়েছেন বলে জানিয়েছেন শ্রী মোদী। মানুষে মানুষে আদান প্রদান বাড়াতেও তারা সহমত হন। জার্মানি ও মেক্সিকোর নেতৃবৃন্দকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জাইমুর সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব মজবুত করার লক্ষ্যে সহযোগিতার নতুন সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে দুই নেতা সম্মত হন। শ্রী মোদী ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও পৃথক পৃথকভাবে বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার কানানাস্কিসে G7 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। পরিবর্তিত বিশ্বে জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ, প্রযুক্তি, পরিকাঠামো এবং বিনিয়োগ সুগম ও সহজলভ্য করা নিশ্চিত করার বিষয়ে নিয়ে এই শীর্ষ সম্মেলনে আলোচনা হচ্ছে। এই নিয়ে প্রধানমন্ত্রী G7 শিখর সম্মেলনে ষষ্ঠবার অংশগ্রহণ করছেন। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি এবং অন্যান্য আমন্ত্রিত দেশের নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংগঠনগুলির প্রধানদের সঙ্গে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শ্রী মোদী মতবিনিময় করবেন।
সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ক্রোয়েশিয়া পৌঁছবেন। সেদেশের প্রধানমন্ত্রী আন্দ্রে প্লেনকোভিচের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক আলোচনা বৈঠক করবেন এবং প্রেসিডেন্ট জোরান মিলানোভিকের সঙ্গেও সাক্ষাৎ করবেন। আকাশবাণী সংবাদ জাগ্রেবের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ক্রোয়েশিয়ায় ভারতের রাষ্ট্রদূত অরুণ গোয়েল বলেছেন, শ্রী মোদীর এই সফর ইউরোপীয় ইউনিয়নে তার অংশীদারদের সঙ্গে সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে ভারতের দায়বদ্ধতাকেই তুলে ধরবে। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ইসরায়েলের পক্ষপাতিত্ব করছে বলে ইরান অভিযোগ করেছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই ইসরায়েল ইরান সংঘাত নিয়ে G7 গোষ্ঠীর দেওয়া বিবৃতির সমালোচনা করে বলেছেন, ইসরায়েলের নির্লজ্জ আগ্রাসন, দেশের পারমাণবিক কেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা এবং ইরানি নাগরিকদের হত্যার বিষয়টিকে ওই বিবৃতিতে প্রকাশ্যে উপেক্ষা করা হয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল বিনা প্ররোচনায় যুদ্ধ শুরু করেছে এবং রাষ্ট্রসংঘের সনদ লঙ্ঘন করে পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা চালানো হয়েছে। এর আগে G7 নেতৃবৃন্দ ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে সওয়াল করে সে দেশের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মত প্রকাশ করেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তেহরানের কমান্ড সেন্টারে বিমান হামলায় ইরানের চিফ অব স্টাফ এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনির ঘনিষ্ঠ সহযোগী আলী সাদমানির মৃত্যু হয়েছে। পূর্বসূরির মৃত্যুর পর সাদমানি সম্প্রতি ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIBর খবর অনুযায়ী ইরানের সাইবার সিকিউরিটি কমান্ড অভিযোগ করেছে, ইসরায়েল তাদের ডিজিটাল পরিকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে সাইবার যুদ্ধ শুরু করেছে। এই হানার ফলে অপরিহার্য পরিষেবাগুলিতে বিঘ্ন ঘটাচ্ছে বলে IRIBর রিপোর্টে বলা হয়েছে। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে আজ ষষ্ঠ দিনেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সাধারণ নাগরিকদের বসবাসের এলাকায় আক্রমণ চলছে বলে জানা গেছে। ইসরায়েলি সেনা জানিয়েছে, ইরান নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় গতকাল। তেল আভিভ এবং জেরুজালেমে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি হামলার পরই ইরান গতকাল ক্ষেপণাস্ত্র আক্রমণ চালাতে শুরু করলে মধ্য এবং উত্তর ইসরায়েলে আকাশপথে আক্রমণের সতর্কতা জারি করা হয়। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলের মাটিতে এটি ছিল সবচেয়ে বড় আঘাত। অন্যদিকে ইসরায়েলি সেনা জানিয়েছে, পশ্চিম ইরানে তারা ব্যাপক হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, তবে বৃহৎ তেল এবং গ্যাস ক্ষেত্রগুলির উপর এখনও পর্যন্ত এর প্রভাব পড়েনি। সামাজিক মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ পোস্টে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির অস্তিত্ব মুছে ফেলতে আপাতত তিনি কিছু করবেন না। আমেরিকা খামেনিকে হত্যা করতেই পারে, কিন্তু তা থেকে বিরত আছে মাত্র। মার্কিন সেনা ও নাগরিকদের ওপর প্রত্যাঘাত এড়ানোর জন্যই আপাতত এ ব্যাপারে নিরস্ত থাকার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ট্রাম্প উল্লেখ করেন। ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণের আবেদন জানিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় লুকিয়ে রয়েছেন, কিন্তু আপাতত তাকে হত্যার কোনো পরিকল্পনা নেই। প্রায় 91 লক্ষ বাসিন্দাকে তেহরান খালি করে দেওয়া এবং G7 সফর কাটছাঁট করে ফিরে যাওয়ার পরেই ট্রাম্পের এই পোস্ট। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অসামরিক বিমান পরিবহন মহানির্দেশালয় DGCA গতকাল নতুন দিল্লিতে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান চলাচল বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করে। বিমানের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যে রিপোর্ট এয়ার ইন্ডিয়া দিয়েছে, DGCA সে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওই বিমান সংস্থাকে ইঞ্জিনিয়ারিং অপারেশনস গ্রাউন্ড হ্যান্ডলিং ইউনিটের মধ্যে অভ্যন্তরীণ সমন্বয় আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও রক্ষণাবেক্ষণের ত্রুটিজনিত কারণে যাত্রীদের বিলম্ব হওয়া আটকাতে প্রয়োজনীয় যন্ত্রাংশ যোগানের উপর জোর দেওয়া এবং কঠোরভাবে নীতি নির্দেশিকা পালনের কথাও বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং DTH পরিষেবায় আজ রাত 9:30 শুনবেন বিশেষ আলোচনা। অংশ নিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা এবং বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH পরিষেবায়। স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ড অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের কথাও শোনা যাবে। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। ছত্তিশগড়ের বিজাপুর জেলার পেদ্দাকোরমায় মাওবাদীরা প্রতিশোধমূলক হামলা চালালে 3 গ্রামবাসী নিহত এবং বেশ কয়েকজন অপহৃত হয়েছেন। মাওবাদীরা এক আত্মসমর্পণকারী মাওবাদীর পরিবারকে লক্ষ্য করে এবং নিরীহ গ্রামবাসীদের উপর হামলা চালায়। সংবাদ মাধ্যমকে বিজাপুরের অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রকান্ত গভর্নর বলেন, প্রাথমিক তথ্য পেয়ে একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে 3 জন নিহত। নিহতরা সকলেই আত্মসমর্পণকারী মাওবাদী দীনেশ মোদিয়ামের ঘনিষ্ঠ আত্মীয়।
ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ৩-৪ দিন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটক, অসম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, গিলগিট বালতিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানাতেও রবিবার পর্যন্ত প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সমগ্র অসমে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রক সে রাজ্যের জন্য লাল সতর্কতা জারি করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং মানবতা ও গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে দুদেশকে একসঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী কানাডার কানানাইসকাসে G7 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনুন স্থানীয় সংবাদ।